জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনের ওপরে একটা গল্প আপনাদের শোনাবো। একবার ঠাকুর বসে আছেন, সেদিনকেও অনেক ভিড় ছিল। ওনার উপদেশ শোনার জন্য অনেক ভিড় ছিল। তো ওখানে স্বামী পূর্ণানন্দও ছিলেন। তো তখন সেই মুহূর্তে ওখানে একজন খুব অল্প বয়সী একটা ছেলে এসেছিল। তার বয়স আনুমানিক 30-31 বছর হবে। তার যক্ষ্মা রোগ ধরা পড়েছে। সে প্রায় 2 বছর ধরে যক্ষ্মা রোগে আক্রান্ত। কিন্তু উনি সব রকমের অনেক ডাক্তারের সাথে আর কি কনসাল্ট করেছেন, কিন্তু সবাই হাল ছেড়ে দিয়েছেন, বলেছেন এটা দুরারোগ্য ব্যাধি। ওনারা কোনোভাবেই এই ছেলেটাকে সাহায্য করতে পারবেন না বলে এই ছেলেটাকে ত্যাগ করে দিয়েছেন। মানে এটাকে মানে চিকিৎসা হবে না, মানে মানে এই শুধু নিজের মরার জন্যই অপেক্ষা করবে আর কি, এরকমই সিন আর কি। তা সেই ছেলেটা এখন মানে এতটাই এই জিনিসটা নিয়ে এতটাই ভয় পেয়ে গেছিলো, আর নিজের এই রোগটা নিয়ে এতটা ফার্স্ট্রেটেড হয়ে গেছিলো, সে রোগটার সাথে থাকতে থাকতে ইয়ে হয়েছিলো যে মানে সে সংকল্পই করে নিয়েছিল যে সে আত্মহত্যা করবে। ঠাকুরের কাছে সেই সংকল্প করবে বলে, ঠাকুরকে নমস্কার করে এই সংকল্প করবে বলে ঠাকুরের সাথে দেখাও করতে এসছে। আর সত্যি সত্যি ঠাকুরের কাছে এই সংকল্পটা নমস্কার করে করেছে। কিন্তু আমাদের ঠাকুর তো সব কিছুই জানেন। মনের কোনো কিছু তার মানে এই পৃথিবীতে তার কাছে তো কোনো কিছুই লুকোনো নেই। এবার যে ঠাকুরের কাছে যে ও নমস্কার করে এই সংকল্পটা নিতে এসছে আর এটাই যে করেছে, ঠাকুর তো সবই বুঝতে পেরেছে। হ্যাঁ, এবার ঠাকুর তো ওই ছেলেটাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ছেলেটা তো কোনোভাবেই কোনো কথাই শুনতে নারাজ। আর ওই ছেলেটির একটাই বক্তব্য, হয় তাকে একদম পুরোপুরি সুস্থ করে দিতে, নয়তো সে আত্মহত্যা করবে। কারণ হচ্ছে ও এরকম করে বাঁচতে পারবে না। এরকম অসুস্থ শরীর নিয়ে রোজ নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করা ওই ছেলেটার পক্ষে নেই, সম্ভব না। মানে ও পারবেই না করতে। অথচ ওর কিন্তু পেছনে ওর পেছনটা ওরা একজন স্ত্রীও রয়েছে। তখন এরকম যখন পরিস্থিতি, ছেলেটার এই কাতর যখন প্রার্থনা, ঠাকুর তো আর তখন ওকে ফেলে দিতে পারে না। তখন আমাদের ঠাকুর হঠাৎ বললেন যে আমাকে একটু সর্ষের তেল এনে দিন। সর্ষের তেল ওনাকে এনে দেওয়ার পরে ঠাকুর বেশ অনেকক্ষণ ছেলেটার পিঠে সর্ষের তেলটা মালিশ করে দিলেন। মালিশ করে দিয়ে বললেন, তুমি এখন যাও। ছেলেটা তখন চলে গেল। এরপরে দেখা গেলো ছেলেটা আস্তে 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 সুস্থ হয়ে গেল, আর মানে নর্মাল লাইফে লিড করতে শুরু করলেন। তাতে এই খবরটা যখন আসে যে ছেলেটা এখন সুস্থ হয়ে গেছে, নর্মাল লাইফে লিড করতে শুরু করেছে, তখন স্বামী পূর্ণানন্দ বলেন যে আমাদের ঠাকুরের অসীম ক্ষমতা, তার মতন ক্ষমতা ধরে আর কে আছে এই দুনিয়াতে। কিন্তু আমাদের ভক্তদের সামনে উনি সর্বদা নিজেকে খুলে মেলে ধরেন না বলে আমরা ঠাকুরকে চিনতেও পারি না, জানতেও পারি না। এ তো আমাদের ঠাকুরের প্রতি তো স্বামী পূর্ণানন্দ তো এরকম খুবই বিশ্বাস, আর এই বিশ্বাসটা খুবই সত্যি বিশ্বাস। এর কিছুদিন বাদে পূজনীয় গুরুভ্রাতা প্রভাতচন্দ্র ও চক্রবর্তী ঠাকুরের সাথে দেখা করতে এলেন। উনি সেই সময় গবেষণা করছিলেন পিআরএস পরীক্ষা দেওয়ার জন্য। তখন ঠাকুরের কাছে উনি যখন এসেছিলেন এইসব নিয়ে আলোচনা করছিলেন যে উনি পিআরএস পরীক্ষা দেবেন, কিন্তু ওনার পিআরএস পরীক্ষাটা দেওয়ার ইচ্ছা নেই, কারণ ওনার সাথে আরেকজন পরীক্ষার্থী আছে। ওনার সাথে প্রভাতচন্দ্র চক্রবর্তীর আলাপ হয়েছে, আর আলাপ হওয়ার পর ওনার মনে হয়েছে যে ওই আরেকজন যে পরীক্ষার্থী আছেন উনি প্রভাতচন্দ্র চক্রবর্তীকে বেশি ট্যালেন্টেড। ওনার পাওয়াটা উনিই পাবেন, এটা স্বাভাবিক, আর ওনার পাওয়াই উচিত। সেই জন্য উনি যখন পাবেন, উনি জেনেছেন, তাহলে উনি প্রভাতচন্দ্র চক্রবর্তী এটাতে আর কন্টিনিউয়েশন করতে চাইছেন না, কারণ উনি এটা পাবেন না, উনি পাসও করবেন না, উনি এই ডিগ্রিটা পাবেনও না। তো ডিগ্রিটা না পেলে শুধু
কেন উনি পরিশ্রম করবেন? তা ঠাকুর তখন প্রভাতচন্দ্র চক্রবর্তীকে বললেন যে না, আপনি পরীক্ষাটা দিন, আপনি দেখবেন যে আপনিও আর ওই পরীক্ষার্থী দুজনেই পাশ করেছেন, দুজনেই এই ডিগ্রিটা পাবেন। তো ঠাকুরের কথাই রইল। প্রভাতচন্দ্র চক্রবর্তী ঠিক করলেন যে উনি পরীক্ষাটা দেবেন, কিন্তু ঠাকুরকে তখন জিজ্ঞাসা করলেন যে উনি কী নিয়ে তাহলে গবেষণা করবেন, যেটা জমা দিলে আর কি উনি পরীক্ষাটায় পাশও করবেন আর ডিগ্রিও পাবেন। তখন ঠাকুর ওনাকে বলেছিলেন ভাষাই মূল বলে বলে একটা বই লিখতে বলেছিলেন, মানে ভাষাটার ওপরে আর কি, যে কোনো ভাষার ওপরে করে আমার বুদ্ধিতে যেটা বলে যে ভাষার ওপরে রিসার্চ করে ওই ভাষাই মূল বলে বইটার নাম দিয়ে জমা দিতে হয়। আরও অনেক কথাই ঠাকুর বলেছিলেন, প্রভাতচন্দ্র চক্রবর্তীকে অনেক কথাই বলেছেন, কিন্তু রোহিণী বাবুর সেই কথাগুলো বাদবাকি কথাগুলো আর মনে নেই। তা ঠাকুরের আদেশ অনুযায়ী প্রভাতচন্দ্র চক্রবর্তী ভাষাই মূল বলে একটা বই লেখেন, সেটাকে ওনাকে জমা দেন। জমা দেওয়ার বেশ কিছুদিন বাদে খবর আসে যে প্রভাতচন্দ্র চক্রবর্তী আর ওই আরেকজন যে পরীক্ষার্থী ছিলেন দুজনেই পিআরএস পরীক্ষাটাতে পাশ করেন, দুজনেই ডিগ্রি পান। আর এবার এসব পরীক্ষাতে পাশ করলে কি আবার আপনি প্রাইজ মানিও পান। তো তখন যে প্রাইজ মানিটা এই পরীক্ষাটা পাশ করলে নির্ধারণ করা হয়েছিল, সেই প্রাইজ মানিটা যেহেতু দুজনেই পাশ করেছেন, দুজনকে 50-50 করে ভাগ করে দেওয়া হয়েছিল। দুজনকে 50-50 করে ভাগ করে দেওয়া। আর আরেকবারের গল্প এরকম ছিল যে ঠাকুর তো যখন ঠাকুর তো ঠাকুরের কাছে সবাই আসতেন উপদেশ শুনতে। তা ওনার ওখানে অনেক মুসলমান ভদ্রলোক ভদ্রমহিলাও আসতেন। তাদের তো মুসলমানি ধর্মের অনুযায়ী যেসব ব্যাখ্যাগুলো ওরা শোনে, ওদের তো আবার ধর্মের ব্যাখ্যাটা বা ওদের ওখানে ধর্মগ্রন্থটা তো অন্যরকম হয়, ওদের অন্যরকম করে বোঝাতে হয়। তখন ওদের অন্য রকম করে বোঝানো হতো, আবার আমাদের হিন্দুদেরও আবার বোঝাতেন ঠাকুর। তো এরকম একদিন এরকম ভক্ত সমাগম হয়েছিল, তখন উনি এরকম উপদেশ দিচ্ছিলেন। তো ওখানে একজন ডাক্তার এসেছিলেন, যোগেশচন্দ্র সুর বলে তিনি না বসে বসে তখন লিখতেন। ঠাকুর যখনই কোনো উপদেশ দিতেন, সেই হিন্দুদেরই দিতেন বা মুসলমানদেরইও দিতেন, সব উপদেশগুলো লিখতেন। তাই এরকম উনি একবার বসে বসে উপদেশ দিচ্ছিলেন, তখন হঠাৎ থুতু ফেলতে গিয়ে ঠাকুর হঠাৎ থুতু ফেলতে গিয়ে দেখে যোগেশচন্দ্র সুরের উপরে নজর পড়ে। তো দেখেন উনি লিখছেন। ঠাকুর ওনাকে জিজ্ঞাসা করছেন আপনি কী লিখছেন? তো তখন যোগেশচন্দ্র সুর বললেন যে আপনার উপদেশগুলি আমি যতটা পারছি লিখে রাখি। তখন আমাদের ঠাকুর চুপ করে গেলেন। আর তখন অনেকক্ষণ চুপ করে থাকার পর উনি একটাই কথা বলেন, প্রজাপতি বলেন আর গুরুদেব শোনে। তা আজকের গল্পটা এইটুকুনি। আমি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এটা ফেসবুকে দেখে থাকেন, তাহলে আমার পেজটা ফলো করবেন। আর ওখানে ফেসবুক আর ইউটিউবে দুটোতেই নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর আমার কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর কমেন্টসে জানাবেন আমি কী করে আরও জিনিসটাকে ঠিক করব। জয় রাম।